উদ্বোধনী মুহূর্ত নয়, সেই সঙ্গে আরও অনেক ইতিহাসের সাক্ষী আপনারা হবেন। আরও নতুনের সূচনা হবে আজকের এই প্রাঙ্গণটিতে। নিউ টাউন থানার নতুন ভবনের শুভ উদ্বোধন, সেই সঙ্গে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটিরও শুভ সূচনা ঘটাবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সকলের প্রিয় দিদি শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ গানে, কথায়, নৃত্যের মধ্যে দিয়ে এই সুন্দর অনুষ্ঠানের বিশেষ মুহূর্তটি রচিত হবে। এই মুহূর্তে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রসঙ্গীত বিভাগের ছাত্রছাত্রীরা সমবেত রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন। পরিচালনা অগ্নিব বন্দ্যোপাধ্যায় এবং ইন্দ্রাণী ঘোষ। ক্যাম্পাসের এই যে প্রাঙ্গণের ভেতরে রয়েছে, এখানে বাইরে কিছু অনুষ্ঠান হওয়ার কথা। এইমাত্র খবর পেলাম যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এখানে এসে প্রবেশ করেছেন, কিন্তু তিনি এখানে এসে প্রথমে 3 নম্বর গেট দিয়ে ক্যাম্পাসে ঢুকবেন। তারপর আজকে এই বিশেষ দিনে তিনি বৃক্ষরোপণ করবেন। আসলে 22শে শ্রাবণের এই দিনটি কবিগুরুকে আমরা নতুন করে ফিরে পাই। তিনি নিজেই বলেছেন, আবার শ্রাবণ হয়ে এলে ফিরে। এই 22শে শ্রাবণ মানে শেষ নয়, নতুনের পথ চলার শুরু। তাই বৃক্ষরোপণের মধ্যে দিয়ে সেই নবপ্রাণের সঞ্চার ঘটাবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, জনদরদী নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপর যে দিঘির কথা আপনাদের বলেছি, এই ক্যাম্পাসের ভেতর যে দিঘিটি রয়েছে, সেখানে একটি ভাসমান প্রদীপ প্রজ্বলন করে তিনি শুভ সূচনার ইঙ্গিত দেবেন, শুভ সূচনার কথা জানাবেন। তারপর ক্যাম্পাসটি একটু ঘুরে দেখে আমাদের এই অনুষ্ঠান প্রাঙ্গণে প্রবেশ করবেন। আমি খবর পেয়েছি তিনি বোধহয় এসে উপস্থিত হয়ে গেছেন আমাদের এই ক্যাম্পাসের মধ্যে। আর একটু পরে তার বাইরের যে সমস্ত অনুষ্ঠান সূচি বললাম, সেই সব কাজ সেরে, সেই অনুষ্ঠান পর্ব সেরে তিনি আমাদের এই অনুষ্ঠান প্রাঙ্গণে এসে প্রবেশ করবেন। আমরা পরপর শুনছি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের, রবীন্দ্র বিভাগের ছাত্রছাত্রীদের পরিবেশনায় রবীন্দ্রসঙ্গীত। আমরা তো সবসময় বলি যে গঙ্গা জলে গঙ্গা পুজো করি, তাঁরই সৃষ্টির মধ্যে দিয়ে তাঁকে আমরা
সবসময় প্রণাম জানাই। তিনি বলেছেন, অন্তর মম বিকশিত করো অন্তরতর হে, নির্মল করো উজ্জ্বল করো সুন্দর করো হে, জাগ্রত করো উদ্যত করো নির্ভয় করো হে, মঙ্গল করো নিরলস নিঃসংশয় করো হে, অন্তর মম বিকশিত করো অন্তরতর হে, যুক্ত করো হে সবার সঙ্গে মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে শান্ত তোমার ছন্দ, চরণ পদ্মে মমচিত নিষ্পন্দিত করো হে, নন্দিত করো নন্দিত করো নন্দিত করো হে, অন্তর মম বিকশিত করো অন্তরতর হে, অন্তর মম বিকশিত করো অন্তরতর হে। আমরা আমাদের পরের গান শুনি, আসুন।
তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয়ে গাঁথি আছে গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ সে উপহার, জনমে জনমে যুগে যুগে অনিবার। সত্যি আমরা এই যে আজকে মঞ্চ আপনারা দেখছেন, একটা অপূর্ব মঞ্চ, এবং রবীন্দ্রনাথের বিভিন্ন বয়সের এই যে ছবি দেখতে পাচ্ছেন পরপর, এখানে দাঁড়ালেই বা এইখানে উপস্থিত যারা হয়েছেন তারাও অনুভব করছেন একটা অদ্ভুত ভালো লাগা সকলের মধ্যে আসছে। আর যারা পরে এসেছেন তাদেরও বলি যে আজকে যে এই উদ্বোধনী মুহূর্ত, রবীন্দ্র তীর্থের এই শুভ উদ্বোধনী মুহূর্তে আপনারা সকলে আছেন, আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি এই স্বপ্নকে সফল করেছেন, আমাদের সকলের মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের স্বপ্নকে সফল করবার যিনি কাণ্ডারি আমরা জানি, তার হাত ধরে এই স্বপ্ন সফল হলো। আজকে তার শুভ উদ্বোধনী মুহূর্ত, এবং এটা আমাদের সকলের গৌরব। আগামী প্রজন্মের কাছে রবীন্দ্রনাথের জীবন চর্চা ও দর্শন উপস্থিত করতে এখানে সংগ্রহশালার পাশাপাশি থাকবে গ্রন্থাগার, প্রেক্ষাগৃহ, চিত্রশালা, ছাত্রাবাস এবং সবুজ ঘেরা একটি বড় দিঘি, যার মাঝখানে থাকবে কবিগুরুর একটি ব্রোঞ্জ মূর্তি। এটি একটি অপূর্ব দৃশ্য, আপনারা সকলেই নিশ্চয়ই দেখবেন, জানবেন। আন্তর্জাতিক মানের এই প্রথম এইরকম একটি ভবনের, এরকম একটি কেন্দ্রের, এরকম একটি ক্যাম্পাসের শুভ উদ্বোধনী মুহূর্তের সাক্ষী আজকে আমরা হব। এবং আমাদের এখানে, আমাদের রাজ্যে যে সমস্ত বিদেশি মানুষজন আসবেন, পর্যটকরা আসবেন, তাদের কাছেও কিন্তু একটি অভিনব সৃষ্টি এটি, যেটা তারা দেখবেন। আর এই যে রবীন্দ্র তীর্থকে কিন্তু আমরা বলতে পারি ভারত তীর্থ, কারণ রবীন্দ্রনাথকে দর্শন করা মানে আমরা জানি ভারত দর্শন। তার মধ্যে থেকে আমরা গোটা ভারতকে খুঁজে পাই, তার সৃষ্টির মধ্যে থেকে। তাই আজকে সত্যি বারবার একথা, আমি মঞ্চে যেহেতু দাঁড়িয়ে আছি, আমি জানি আপনাদের সকলের মনের কথা এটাই, কারণ আমরা ভালো কিছু সাক্ষী হতে চাই সারাক্ষণ, আমরা নতুন কিছু পেতে চাই, আমরা আমাদের সংস্কৃতিকে নিয়ে, আমাদের ঐতিহ্যকে নিয়ে গর্ব করতে চাই, যেটি আমাদের এখনকার যিনি মাননীয়া মুখ্যমন্ত্রী, বারবারই বলছি, আমাদের সকলের প্রিয় দিদি শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, তার জন্যেই সফল হলো এই যে রবীন্দ্র তীর্থের শুভ উদ্বোধনী মুহূর্তে আমরা সকলে রয়েছি, আমরা সকলে সাক্ষী হচ্ছি। আর আমাদের আজকের এই সুন্দর অনুষ্ঠানের পথ চলা আমরা অবশ্যই শুরু করেছি তাঁরই রচনায়, তাঁরই সৃষ্টিতে, তাঁরই গানে। আমরা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বেশ কিছু গান শুনেছি ইতিমধ্যেই, আমরা আরও একটি গান শুনি।
অগ্নিব বন্দ্যোপাধ্যায় এবং ইন্দ্রাণী ঘোষের পরিচালনায় আমরা পরপর শুনছি রবি ঠাকুরের গান। আর রবি ঠাকুরের গান শুনতে শুরু করলে তো আমাদের থামতে ইচ্ছে করে না, আমরা নিজেরাও গুনগুন করি সেই গানের সুরে সুরে, কথায় কথায়। তাই আমাদের দিদি, আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রাঙ্গণে আস্তে আস্তে আমরা আরও গানের মধ্যে যাই। ডুব করে কাছে আমি ডুব
হাওয়া লাগিয়ে পালে এ কথা বলে রবি ঠাকুর যেরকম আনন্দের সঞ্চার করেছেন, আমরাও ভীষণ আনন্দিত। আমাদের মধ্যে আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী, আমাদের সকলের প্রিয় দিদি, জনদরদী নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এসে উপস্থিত হয়েছেন। সমস্ত বিশিষ্ট মানুষজনদের মধ্যে তিনি রয়েছেন। তাকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসার জন্যে। এই সুন্দর মঞ্চে আমরা অনুরোধ জানাতে চাই আন্তরিকভাবে মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে, এবং সেই সঙ্গে অনেক বিশিষ্ট মানুষ আজকের এই প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছেন এই অনুষ্ঠান প্রাঙ্গণে। তাঁদেরও অনুরোধ করছি, আমি একে একে নাম বলছি মঞ্চে আসার জন্যে। প্রথমেই বলেছি মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরে বলছি কেন্দ্রীয় রেলমন্ত্রী শ্রী মুকুল রায়, পুর ও নগর উন্নয়ন মন্ত্রী শ্রী ফিরহাদ হাকিম, অর্থমন্ত্রী শ্রী অমিত মিত্র, শ্রমমন্ত্রী শ্রী পূর্ণেন্দু বসু, শিক্ষামন্ত্রী শ্রী ব্রাত্য বসু। আমি জানি না সকলেই এসে উপস্থিত হতে পেরেছেন কিনা, কিন্তু আমি সকলের নাম একে একে বলছি, তারা অনুগ্রহ করে মঞ্চে এলে আমাদের ভালো লাগবে। বিদ্যুৎ মন্ত্রী শ্রী মনীশ গুপ্ত, বিশিষ্ট মন্ত্রী শ্রী সাধন পাণ্ডে, মন্ত্রী শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক, সাংসদ শ্রী কাকলি ঘোষ দস্তিদার, বিধায়ক শ্রী সব্যসাচী দত্ত। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট শিল্পী, সম্মানীয় অতিথি শ্রী যোগেন চৌধুরী, আছেন পদ্মবিভূষণ, আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় সেই শিল্পী, সেই মানুষটি শ্রী দ্বিজেন মুখোপাধ্যায়, আছেন বিশিষ্ট চিত্রশিল্পী শ্রী শুভা প্রসন্ন, আছেন নাট্য ব্যক্তিত্ব শ্রীমতী শাওলি মিত্র, আছেন সকলের প্রিয় কবি শ্রী জয় গোস্বামী, এবং আপনাদের আগেই বলেছি টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয়ের যেহেতু আজ শুভ সূচনা এখানে ঘটাবেন মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের প্রিয় দিদি, যার জন্যে মানুষের স্বপ্ন সফল হতে চলেছে। প্রতি মুহূর্তে সেই স্বপ্নের যে সাফল্য তার সাক্ষী আমরা হচ্ছি, তার হাত ধরে আমরা এই স্বপ্নের সিঁড়ি বেয়ে এগিয়ে চলেছি। আজ এই মঞ্চটি তার প্রকৃত উদাহরণ। সেই টেকনো ইন্ডিয়ার পক্ষ থেকে যে দুজনকে কর্ণধার মঞ্চে ডেকে নেব এই মুহূর্তে, শ্রী গৌতম রায়চৌধুরী এবং শ্রী সত্যম রায়চৌধুরী। আমি মঞ্চে ডাকছি স্বরাষ্ট্র দপ্তরের প্রধান সচিব শ্রী বাসুদেব ব্যানার্জি, নগর উন্নয়ন বিভাগের প্রধান সচিব শ্রী দেবাশিস সেন, মঞ্চে আসতে অনুরোধ করছি শিক্ষা দপ্তরের প্রধান সচিব শ্রী সতীশ তিওয়ারি, বিধাননগরের নগরপাল শ্রী রাজীব কুমার, মঞ্চে আসতে অনুরোধ করছি উত্তর 24 পরগনার জেলা শাসক শ্রী সঞ্জয় বনসালকে। মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দিদি মঞ্চে এসছেন এবং সঙ্গে নিয়ে এসেছেন সমস্ত বিশিষ্ট মানুষজনকে। আমাদের মধ্যে আছেন পুলিশের এডিজি শ্রী সুরজিৎ কর পুরকায়স্থ। আমি প্রত্যেককে মঞ্চে ডেকেছি, তারা মঞ্চে এসে এই সুন্দর মঞ্চটি আরও আলোকিত করে তুলেছেন, এবং সেই সঙ্গে সামনে রয়েছেন আপনারা আরও অনেকে, বিভিন্ন জগতের বিশিষ্ট মানুষজন আমরা দেখতেই পাচ্ছি। আমি ডাকছি নন্দিনী চক্রবর্তী, সচিব নন্দিনী চক্রবর্তী, তাকে মঞ্চে আসতে অনুরোধ করছি। আজ 22শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 71তম প্রয়াণ দিবস, এবং আজকের দিনটি বিশেষভাবে উল্লেখযোগ্য কারণ আজ অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। এক অদ্ভুত দিন, অদ্ভুত মেলবন্ধন। যেহেতু এবারে 7ই আগস্টই 22শে শ্রাবণ হয়েছে, তাই আজকের দিনটি এই দুয়ের মিলেমিশে একাকার হয়ে যাবার একটি দিন। আমাদের মঞ্চে আপনারা দেখতেই পাচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতির সঙ্গে সঙ্গে অবনীন্দ্রনাথ ঠাকুরেরও একটি প্রতিকৃতি রয়েছে। আমি মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সকলের প্রিয় দিদিকে অনুরোধ করব রবীন্দ্রনাথ ঠাকুর এবং অবনীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করার জন্যে, এবং আমাদের মঞ্চে বিশিষ্ট অতিথিরা রয়েছেন, তারাও এই প্রতিকৃতি দুটিতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানাতে পারেন আমরা অনুরোধ করছি। আপনারা দেখতেই পাচ্ছেন
যার উদ্যোগে এরকম আন্তর্জাতিক মানের রবীন্দ্র চর্চা কেন্দ্রটি আমরা উপহার পেলাম, রবীন্দ্র তীর্থ। আর আগেই বলেছি, এ শুধু রবীন্দ্র তীর্থ নয়, ভারত তীর্থ। হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নমি নরদেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। সত্যি তাই, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর এবং অবনীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানালেন। একে একে বিশিষ্ট মানুষজনরা এগিয়ে যাচ্ছেন। আমাদের দিদি সকলকেই অনুরোধ করছেন যাদের এই দুটি প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য দিয়ে তারা তাদের অন্তরে শ্রদ্ধা জানাতে পারেন। আমাদের মধ্যে রয়েছেন বিধায়ক শ্রী সুজিত বসু, তাকে অনুরোধ করছি এই মঞ্চে আসার জন্যে। আমাদের বিশিষ্ট সম্মানী অতিথিরা এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় দুটি প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন। এবার মঞ্চে উপবিষ্ট যে সমস্ত অতিথিরা রয়েছেন তাদেরকে উত্তরীয় পরিয়ে এবং তাদের হাতে স্মারক দিয়ে আমরা তাদেরকে বরণ করে নিতে চাই। আমাদের অন্তরের ভালোবাসা, আমাদের অন্তরের শ্রদ্ধা জানাতে চাই আজকের এই সুন্দর মঞ্চে। আমাদের সমস্ত বিশিষ্ট মানুষরা রয়েছেন। আমাদের মধ্যে সমস্ত বিশিষ্ট মানুষরা রয়েছেন, তাদেরকে উত্তরীয় পরিয়ে এবং স্মারক তাদের হাতে তুলে দিয়ে আমরা বরণ করে নিচ্ছি এবং তাদেরকে শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি। কবি জয় গোস্বামী, শ্রী মনীষ গুপ্ত, এর আগে শ্রী দ্বিজেন মুখোপাধ্যায়, বিশিষ্ট শিল্পী মোহন সিং, তাকে উত্তরীয় পরানো হয়েছে। এখন গৌতম রায়চৌধুরী, তাকে উত্তরীয় পরানো হলো এবং স্মারক তুলে দেওয়া হলো। শিল্পী শ্রী শুভা প্রসন্ন, শিল্পী শ্রী অজয় চক্রবর্তী, তাকে আমরা বরণ করে নিলাম। শ্রী পূর্ণেন্দু বসু মাননীয় মন্ত্রী, শ্রী যোগেন চৌধুরী বিশিষ্ট শিল্পী, তাকে আমরা সম্মান জানালাম উত্তরীয় পরিয়ে এবং স্মারক তুলে দিয়ে। শ্রীমতী শাওলি মিত্র, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শাওলি মিত্র, তাকে আমরা আমাদের ভালোবাসা জানালাম। শ্রী সুজিত বসু বিধায়ক, মাননীয় মন্ত্রী শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক, কেন্দ্রীয় মন্ত্রী শ্রী মুকুল রায়, আজকের অনুষ্ঠানের সভাপতি মাননীয় মন্ত্রী শ্রী ফিরহাদ হাকিম, শ্রী সব্যসাচী দত্ত, শ্রী সাধন পাণ্ডে, শ্রী সত্যম রায়চৌধুরী, শ্রী সতীশ তিওয়ারি, শ্রী সঞ্জয় বনসাল,
শ্রী সরজিৎ কর পুরকায়স্থ, শ্রী রাজীব কুমার এবং নন্দিনী চক্রবর্তী। এবার আমাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দিদি আগেই বলেছেন সবার শেষে যেহেতু, এবং হ্যাঁ অবশ্যই আছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, আর আমাদের সকলের প্রিয় দিদি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উত্তরীয় পরিয়ে এবং স্মারক দিয়ে আমরা আমাদের অন্তরের ভালোবাসা উজাড় করে দিতে চাই। আর আমার পাশেই এতক্ষণ দাঁড়িয়েছিলেন শ্রী দেবাশিস সেন, তিনি যেহেতু তারই আজকে বলতে গেলে প্রায় কন্যাদায় অবস্থা, সমস্ত কিছু তদারকিতে তিনি রয়েছেন, তাই তারকেও উত্তরীয় পরিয়ে এবং স্মারক দিয়ে আমরা বরণ করে নিতে চাই। আমাদের ঘরের মানুষকে তো আমরা আগে বরণ করব, আমাদের সকলের ভীষণ ভালোবাসার মানুষ তারা সবাই, আপনারা আমাদের খুব কাছের মানুষ। আমরা আবার যেহেতু আজকে সারাক্ষণই আগেই বলেছি তাকে ঘিরে আমরা অন্যদিনও থাকি, তিনি আমাদের একমাত্র আশ্রয় রবি ঠাকুর, এখন আমরা আবারও সেই গানে গানে তব বন্ধন জাক টুটে গানের মধ্যেই যেতে চাই। বিশিষ্ট শিল্পী রয়েছেন মোহন সিং, আমাদের মধ্যে রয়েছেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী, আপনারা জানেন শ্রী মোহন সিং, তিনি শান্তিনিকেতন থেকেই এসেছেন আমাদের এই 22শে শ্রাবণ অনুষ্ঠান উপলক্ষে। মঞ্চে আসছেন অভিনেতা সাংসদ চিরঞ্জিত চক্রবর্তী, তাকে আমরা মঞ্চে স্বাগত জানালাম। আমরা বিধায়ক শ্রী চিরঞ্জিত চক্রবর্তী মঞ্চে এসছেন এবং তাকে আমরা স্বাগত জানালাম। আমি আগেই বলেছি মোহন সিং বিশিষ্ট শিল্পী, তার সঙ্গীতের মধ্যে দিয়ে আমরা এবার আরও সুন্দরভাবে পথ চলতে চাই। মোহন সিং আমাদের সঙ্গে মঞ্চে উপস্থিত রয়েছেন। আমার মনে হয় একটি মাইক্রোফোন যদি মোহনদাকে মঞ্চে দেওয়া হয় তার হাতে, সঙ্গীত শিল্পী স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত তিনি মঞ্চে এসেছেন। আজকের অনুষ্ঠানে তাঁরও সঙ্গীত পরিবেশন করার কথা। বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব শ্রী সুব্রত ভট্টাচার্য, তাকে আমরা মঞ্চে স্বাগত জানালাম। শ্রী পূর্ণদাস বাউল বিশিষ্ট সঙ্গীত শিল্পী, তিনি মঞ্চে এসেছেন। আমি আগেই বলেছি আজকে আমাদের বিশিষ্ট মানুষরা, বিভিন্ন জগতের বিশিষ্ট মানুষরা আজকের এই সুন্দর প্রাঙ্গণটিতে উপস্থিত হয়েছেন এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে, তাই আমরা আপনারা যারা সামনে রয়েছেন তাদেরকেও আন্তরিক স্বাগত জানিয়েছি এবং মঞ্চে যারা এসেছেন বুঝতেই পারছেন মঞ্চে যে কজন থাকতে পারেন আমরা চেষ্টা করছি বিশিষ্ট মানুষজনদের সেইভাবেই মঞ্চে নিয়ে আসতে। আর আমাদের মধ্যে আলো করে রয়েছেন যিনি এই স্বপ্নকে সফল করেছেন, আমাদের সেই প্রিয় দিদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শ্রীমতী পূরবী মুখোপাধ্যায় বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী, তাকেও মঞ্চে আমরা স্বাগত জানাই। মোহনদার গানটা কিভাবে হবে? মোহনদার গানটা কি করে হবে? মোহনদার গানটা কি করে হবে? গানটা কি হবে? গানটা হবে তো, হাতে মাইক নেই তো। রবি ঠাকুরের গানে শিল্পী মোহন সিং।
এই মুহূর্তে রবি ঠাকুরের গানে ভরিয়ে তুলবেন শিল্পী মোহন সিং। যে ধ্রুব পদ দিয়েছ বাঁধি বিশ্বতানে মেলাবো তাই জীবন গানে। যে ধ্রুব পদ দিয়েছ বাঁধি বিশ্বতানে মেলাবো তাই জীবন গানে। যে ধ্রুব পদ দিয়েছ বাঁধি গগনে তব বিমল নীল হৃদয়ে লব তাহারি মিল শান্তিময়ী গভীর বাণী নীরব প্রাণে। যে ধ্রুব পদ দিয়েছ বাঁধি বাজায় উষা নিশীথ কুলে যে গীত ভাষা সে ধ্বনি নিয়ে জাগিবে মোর নবীন আশা। বাজায় উষা নিশীথ কুলে যে গীত ভাষা সে ধ্বনি নিয়ে জাগিবে মোর নবীন আশা। ফুলের মতো সহজ সুরে প্রভাত মম উঠিবে পুরে। ফুলের মতো সহজ সুরে প্রভাত মম উঠিবে পুরে। সন্ধ্যা মম সে সুরে যেন মরিতে জানে। যে ধ্রুব পদ দিয়েছ বাঁধি বিশ্বতানে মেলাবো তাই জীবন গানে। যে ধ্রুব পদ দিয়েছ বাঁধি। আমরা ধন্যবাদ জানাই বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রী মোহন সিংকে। এবার আজকের অনুষ্ঠানে সভাপতি মাননীয় পুর ও নগর উন্নয়ন মন্ত্রী শ্রী ফিরহাদ হাকিম আপনাদের সকলকে এই সুন্দর প্রাঙ্গণটিতে এই সুন্দর অনুষ্ঠানে স্বাগত জানাবেন। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সকলের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়, উপস্থিত বিশিষ্ট গুণীজন যোগেন্দা, সুভাদা, শ্যামলিদি দা এবং মাননীয় মন্ত্রী বন্ধুরা এবং সর্বোপরি আপনারা যারা আজকে এই রবীন্দ্র তীর্থে এসে এখানে একত্রিত হয়েছেন। রবীন্দ্র চেতনা ছোটোবেলার থেকে একরকম মায়ের কাছে শুনেছি। তারপর যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সান্নিধ্যে এলাম, রবীন্দ্র চেতনা মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার যে কাজ, সেই কাজ মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন। তার কারণ একটাই, তার কারণ হলো একটা জাতি যদি গরিব হয় সেই জাতি বেঁচে থাকবে, কিন্তু একটা জাতি যদি তার কাছে কৃষ্টি চলে যায়, সংস্কৃতি চলে যায়, সেই জাতি থাকতে পারে না, বিলুপ্ত হয়ে যাবে। তাই সেই উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী একেবারে সবসময় চান যে নজরুল, রবীন্দ্রনাথ এবং আমাদের যারা ঋষিমুনি রয়েছেন তাদের কথা চারিদিকে বলার, যাতে আমাদের পরের প্রজন্ম জানতে পারে যে আমরা কার গর্বে গর্বিত, আমাদের যে আজকে আমরা পশ্চিমবঙ্গের বাসী কার গর্ভে আমরা গর্বিত, আমাদের পূর্বপুরুষ কারা। এবং সেই উদ্দেশ্য নিয়েই
ঠিক 1 বছর আগে 22শে শ্রাবণ মমতা বন্দ্যোপাধ্যায় 22শে শ্রাবণের অনুষ্ঠানে বললেন যে আমাদের একটা রবীন্দ্র তীর্থ হবে, এবং তারপর তার পরিকল্পনা এবং তার প্রচেষ্টায় আমরা সকলে মিলে, যোগেন্দা আমাদের অনেক সাহায্য করেছেন, সুভাদা সাহায্য করেছেন, আমরা সকলে মিলে এই সরকার 9 মাসের মধ্যে এই পুরো কমপ্লেক্সটা রবীন্দ্র তীর্থ এটা আমরা তৈরি করতে সক্ষম হয়েছি মমতা বন্দ্যোপাধ্যায় সচেষ্ট প্রয়োজনায়। তাই আজ এই সময় যখন আমাদের রবীন্দ্রনাথ মানে শান্তিনিকেতন যেতে হতো, কলকাতায় আমাদের কাছে রবীন্দ্রনাথের চর্চার কোনো জায়গা ছিল না, রবীন্দ্রনাথকে নিয়ে পড়বার কোনো জায়গা ছিল না, রবীন্দ্রসঙ্গীতকে শুনে আরও সেটাকে নিয়ে কিছু করার জায়গা ছিল না, রিসার্চ করার জায়গা ছিল না। সেই জায়গায় আমরা এটা করেছি। 5 একর জায়গার মধ্যে আমরা 9 মাসের মধ্যে এই রবীন্দ্র তীর্থ তৈরি করেছি, এবং এখানে আমাদের মেয়েদের থাকার জন্য 40টা এবং ছেলেদের থাকার জন্য 40টা, এবং যারা রিসার্চের কাজে সাহায্য করবেন তাদের জন্য এখানে আমাদের জায়গা আছে, অডিটোরিয়াম আছে, পরে নিশ্চিতভাবে আপনারা সবাই ঘুরে তাকাবেন। এটা আমাদের সরকারের একটা ক্রিয়েশন, এটা আমি সগর্বে বলতে পারি, এবং তার পেছনে যদি কারোর সবথেকে বেশি প্রচেষ্টা থাকে সেটা হলো আমাদের সকলের সবথেকে আদরণীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আজ সকালে আপনারা এখানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য রাখছি। আপনারা শুনলেন যে কিভাবে রবীন্দ্রনাথের সৃষ্টিকে পরবর্তী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেবার জন্যে এই গত বছর পরিকল্পনা করে এবছরের 22শে শ্রাবণে এই স্বপ্নটি সফল করেছেন আমাদের সকলের দিদি, আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি মানুষের স্বপ্নকে সফল করে চলেছেন প্রতিনিয়ত। মানুষের স্বপ্নকে সফল করার কাণ্ডারি সেই মানুষটি আমাদের সকলের পাশে রয়েছেন। তাই আমরা উপহার পেলাম এই রকম একটি রবীন্দ্র চর্চা কেন্দ্র। সত্যি আর খুব সুন্দর। আমাদের মাননীয় মন্ত্রী বললেন যে শান্তিনিকেতনে ছুটে যেতে হতো সবসময়, কলকাতার বুকে রবীন্দ্রনাথের সৃষ্টিকে নিয়ে এরকম চর্চা করার এই যে কেন্দ্রটি, এটা কিন্তু আমাদের কাছে পরম পাওয়া। আমাদের এই ঐতিহ্য, আমাদের সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এক পরম প্রাপ্তি। আমরা এবার আবার একটি বিশেষ মুহূর্তে যাচ্ছি। যে গান বাজে বুকের মাঝে, যে গান জাগে বৃষ্টি ধারায়, যে গান এ প্রাণ ভরিয়ে তোলে তোমার সকল রসের ধারায়, ফুলের গন্ধে চমক লেগে সে গান কি আর ধুলায় হারায়, সে গান বুকের গভীর থেকে কোন সে বাউল আনলো ডেকে, নিবেদন সে কার। এবার সেই মানুষটির কথা বলবো, তার গান আমরা শুনব, তার গান আমরা শুনব। তিনি আমাদের সকলের শ্রদ্ধেয় শিল্পী পদ্মবিভূষণ শ্রী দ্বিজেন মুখোপাধ্যায়। দ্বিজেনদার গান ছাড়া এই অনুষ্ঠান সম্পূর্ণ হতে পারে না। তবে দ্বিজেনদার গান শোনার আগে বিশিষ্ট শিল্পী শ্রী যোগেন চৌধুরীকে আমরা একটু বক্তব্য রাখতে অনুরোধ করি। উপস্থিত সবাইকে আমার শ্রদ্ধা ও প্রণাম জানাই। আজকের এই দিনটি দুটি কারণে বিশেষভাবে স্মরণীয়। আজ 22শে শ্রাবণ, 7ই আগস্ট আমাদের প্রিয় কবি ও মানুষ রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবস এবং ভারতীয় চিত্রকলার নবজাগরণের পুরোধা পুরুষ শিল্পগুরু অবনীন্দ্রনাথ ঠাকুরের 140তম জন্মদিন। রবীন্দ্রনাথের মৃত্যুদিন হয়ে ওঠে নতুন জন্মের প্রতীক বৃক্ষরোপণের মধ্য দিয়ে। শান্তিনিকেতনে প্রতি বছর কবির মৃত্যুদিনটি পালিত হয় বৃক্ষরোপণের মধ্য দিয়ে। আজ এখানেও তার মৃত্যুদিনটি পালিত হচ্ছে বৃক্ষরোপণ দিয়ে, অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে নতুন জীবনের উদ্ভাস। এই বিশেষ দিনটিতে রবীন্দ্র তীর্থের শুভারম্ভ সকল সংস্কৃতিপরায়ণ রবীন্দ্র অনুরাগী মানুষের জন্য তা অত্যন্ত আনন্দের কথা। এখানে থাকছে প্রদর্শনী কক্ষ, অডিটোরিয়াম, আর্কাইভস, চলচ্চিত্র প্রদর্শনী কক্ষ, অতিথি গৃহ, রয়েছে গাছপালা, জলাশয় ও সুন্দর প্রাকৃতিক পরিবেশ। আশা করি সকল মানুষজনের কাছে এই রবীন্দ্র তীর্থক্ষেত্রটি খুবই প্রিয় হয়ে উঠবে। এই শুভ প্রচেষ্টার জন্য পশ্চিমবঙ্গ সরকার তথা তার মুখ্যমন্ত্রী
মাননীয়া শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্তরিক ধন্যবাদ জানাবো। তার উদ্যোগেই এই রবীন্দ্র তীর্থের প্রতিষ্ঠা সম্ভব হয়েছে। এই কাজের সঙ্গে সামান্যভাবে নিজেকে যুক্ত করে আমি খুবই আনন্দ পেয়েছি। আজ এই বিশেষ দিনটিতে রবীন্দ্রনাথের বিষয়ে দু একটি কথা বলবো। রবীন্দ্রনাথ তার সমগ্র সাহিত্য এবং নানান সৃষ্টির বিপুল সম্ভারের মধ্য দিয়ে মূলত ব্যক্তি মানুষের পরিপূর্ণ বিকাশ এবং সুষ্ঠু নান্দনিক এক সমাজ গড়ে তোলার ভাবনা আমাদের কাছে দিয়ে গেছেন। শুধুমাত্র গান, নৃত্যকলা ইত্যাদির বাহ্যিক আনন্দ উচ্ছ্বাসের মধ্যে সে সব কিছুকে ভুলে গেলে আমরা ভুল করব। তার ভাবনায় জীবনের, সমাজের যে রূপ তিনি দেখেছিলেন তাকে রূপায়িত করা, বাস্তবায়িত করা আমাদের কাজ। শিক্ষার আদর্শ, সৌন্দর্যবোধ, রুচিশীলতা, নৈতিকতাবোধ কিংবা সামাজিক দায়বদ্ধতা এ সব কিছুই তার কাছ থেকে আমাদের বুঝে নিতে হবে। জীবনের সমস্ত ক্ষেত্রে তার ভাবনা বিস্তারিত। সর্বাঙ্গীন শিক্ষা ব্যবস্থার ভাবনা, যা শিল্পকলা, সঙ্গীত, পরিবেশকে জড়িয়ে থাকবে। বিশেষ করে নারী শিক্ষা, নারী স্বাধীনতা, ধর্ম, হিন্দু মুসলিম সম্পর্ক, গ্রামীণ শিক্ষা, চাষবাস, সমবায় প্রথা, স্থাপত্য বিষয়ক ভাবনা, পরিবেশ ও প্রকৃতি, রাষ্ট্র সমাজ ব্যবস্থা, বিজ্ঞান ভাবনা, আরও কত কিছু নিয়ে তিনি ভেবেছেন। আমরা চাই নতুন দিনে আমাদের জীবনে এই সব বিষয়গুলি সম্পর্কে তার চিন্তাভাবনা আমাদের জীবনে বাস্তবিকভাবে প্রতিফলিত হোক, আমাদের চেতনাকে উন্মোচিত করুক, আমাদের অন্তর্নিহিত শক্তিকে জাগ্রত করুক, আমাদের জীবনকে সুন্দর ও সমৃদ্ধ করুক। নমস্কার এবং ধন্যবাদ। এবার আমরা সেই মানুষটি, আমাদের সেই প্রিয় শিল্পী, শ্রদ্ধেয় শিল্পী, পদ্মবিভূষণ শ্রী দ্বিজেন মুখোপাধ্যায়। রবীন্দ্রনাথের গানের তিনি নিজেই একজন প্রতিষ্ঠান। আমি দ্বিজেনদাকে একটু অনুরোধ করব, মঞ্চ থেকে নিচে আপনাদের সামনে একটি মাইক্রোফোন দেওয়া রয়েছে, সেখানে কষ্ট করে একটু নেমে দ্বিজেনদা ওখানে দাঁড়িয়ে আপনাদের গান শোনাবেন। বিশিষ্ট শিল্পী শ্রদ্ধেয় শ্রী দ্বিজেন মুখোপাধ্যায়। পথে চল যেতে যেতে, পথে চল যেতে যেতে, কোথা কোনখানে তোমার পরশ হাসে, কখন কে জানে কখন পথে চলে যেতে যেতে, পথে চলে যেতে যেতে। কি অচেনা কুসুমের গন্ধে, কি গোপন আপন আনন্দে, কি অচেনা কুসুমের গন্ধে, কি গোপন আপন আনন্দে, কোন পথিকের কোন গানে তোমার পরশ আসে, কখন কে জানে কখন পথে চলে যেতে যেতে, পথে চলে যেতে যেতে। সহসা দারুণ দুঃখ তাপে সকল
ভুবন যাবে কাঁপে, ভুবন যাবে কাঁপে, সহসা দারুণ দুঃখ তাপে, সকল ভুবন যাবে কাঁপে, ভুবন যাবে কাঁপে, সকল পথে রয়েছে চিহ্ন, সকল বাঁধন যাবে ছিন্ন, সকল পথে ঘোচে চিহ্ন, সকল বাঁধন যাবে ছিন্ন, মৃত্যু আঘাত লাগে প্রাণে, তোমার পরশ আসে, কখন কে জানে, কখন পথে চলে যেতে যেতে, পথে চলে যেতে যেতে, কোথা কোনখানে তোমার পরশ আসে, কখন কে জানে, কখন পথে চলে যেতে যেতে, পথে চলে যেতে যেতে। আমরা শুনলাম বিশিষ্ট শিল্পী শ্রদ্ধেয় শ্রী দ্বিজেন মুখোপাধ্যায়ের গান। এবার সেই ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হতে চলেছেন আপনারা সবাই। আমাদের প্রিয় দিদি, জনদরদী নেত্রী, মানুষের পাশে দাঁড়ানো সেই মানুষ মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে অনুরোধ করব এখন এই শুভ সূচনা পর্বের জন্যে একটু মঞ্চ থেকে দিদিকে কষ্ট করে সামনে যেতে হবে আপনাদের ওখানে, কারণ এই মুহূর্তে প্রথমেই রবীন্দ্র তীর্থের শুভ সূচনা ঘটাবেন আমাদের মাননীয়া দিদি, এবং তার সঙ্গে দিদির সঙ্গে মঞ্চে বিশিষ্ট যে সমস্ত মঞ্চ থেকে রিমোটে সুইচ টিপে প্রথমেই আপনারা দেখতেই পাবেন যে ফলকগুলি রয়েছে। প্রথমেই রবীন্দ্র তীর্থ, মানুষের স্বপ্ন সফল করার জন্যে এই যে রবীন্দ্র তীর্থের সৃষ্টি হয়েছে, রবীন্দ্র চর্চা কেন্দ্র রবীন্দ্র তীর্থ, আপনারা এতক্ষণ ধরে শুনেছেন। সেই রবীন্দ্র তীর্থের শুভ সূচনার সাক্ষী হচ্ছি আমরা সবাই, আপনারা সবাই। আমাদের পরবর্তী প্রজন্মের কথা ভেবেই এই শুভ সূচনা, এই রবীন্দ্র তীর্থের পথ চলা আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তার সঙ্গে রয়েছেন বিশিষ্ট মানুষরা মঞ্চে। আপনারা দেখেই পাচ্ছেন, আপনারা সাক্ষী হয়েছেন। প্রথমেই রবীন্দ্র তীর্থের আবরণ উন্মোচন করে মঞ্চ থেকে রিমোট কন্ট্রোলে সুইচ টিপে এটির শুভ সূচনা ঘটাচ্ছেন আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিমোট কন্ট্রোলে সুইচ টিপে মঞ্চ থেকে তার পাশে রয়েছেন বিশিষ্ট সম্মানীয় অতিথিরা। প্রথমে রবীন্দ্র তীর্থের আনুষ্ঠানিক শুভ সূচনার সেই সুন্দর মুহূর্তটির সাক্ষী হতে চলেছি আমরা সবাই। মঞ্চে আমাদের প্রিয় দিদি মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন এবং তার সঙ্গে রয়েছেন বিশিষ্ট মানুষরা। আপনারা দেখতে পাচ্ছেন রবীন্দ্র তীর্থ আপনাদের চোখের সামনে ভেসে উঠেছে। রবীন্দ্র তীর্থ যার আবরণ উন্মোচন করে শুভ সূচনা ঘটালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার নিউ টাউন থানার নতুন ভবনের আনুষ্ঠানিক শুভ সূচনা। নিউ টাউন থানার নতুন ভবনের আনুষ্ঠানিক শুভ সূচনা মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি রিমোটটি ধরিয়ে দিয়েছেন বিশিষ্ট শিল্পী মোহন সিংয়ের হাতে। আমরা দেখছি তার চারপাশে সমস্ত সম্মানীয় অতিথিবর্গ রয়েছেন। মোহন সিং তার হাতে ধরিয়ে দিয়েছেন দিদি, এবং
নিউ টাউন থানার নতুন ভবনের আনুষ্ঠানিক শুভ সূচনা ঘটল। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আবরণ উন্মোচন হলো। এবার আরও একটি ইতিহাসের সাক্ষী হতে চলেছি আমরা। টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, যেটি আমাদের রাজ্যের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং যেটি সম্ভব হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রিয় দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে। তার উৎসাহে সঙ্গে রয়েছেন দুই কর্ণধার গৌতম রায়চৌধুরী এবং সত্যম রায়চৌধুরী। সেটিও মঞ্চ থেকে রিমোট কন্ট্রোলের সুইচ টিপে তার আবরণ উন্মোচন করলেন। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের চোখের সামনে সেই সুন্দর মুহূর্তটি। টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির পথ চলা শুরু হলো। আমাদের রাজ্যের প্রথম এই রকম বেসরকারি বিশ্ববিদ্যালয় পরবর্তী প্রজন্মের সমস্ত ছেলে মেয়েদের শিক্ষার দিকে তাকিয়ে আমাদের প্রিয় দিদি তার উদ্যোগে তার উৎসাহী একমাত্র সম্ভব হয়েছে এই রকম একটি কাজের। আপনারা সকলে সমস্ত বিশিষ্ট মানুষজনকে নিয়ে সাক্ষী রইলেন এই সুন্দর মুহূর্তে। এবার পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির তত্ত্বাবধানে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রকাশিত রবীন্দ্র রচনাবলী সার্ধশত সংস্করণের তৃতীয় খণ্ড প্রকাশ হবে এই মঞ্চে। মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে বই তুলে দেবেন পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির সভাপতি শাওলি মিত্র। আমি দিদিকে অনুরোধ করছি একটু সামনে এগিয়ে আসতে। শাওলি মিত্র রয়েছেন, তিনি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রিয় দিদির হাতে এই বই তুলে দিলেন। পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির সভাপতি শাওলি মিত্র। রবীন্দ্র রচনাবলী সার্ধশত সংস্করণের তৃতীয় খণ্ড। আর সেই সঙ্গে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির দ্বিমাসিক মুখপত্র বাংলা বইয়ের নব কলেবরে প্রকাশ। মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে বইটি তুলে দিলেন পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির সভাপতি শাওলি মিত্র। আমি শ্রীমতী শাওলি মিত্রকে অনুরোধ করছি এই সুন্দর মুহূর্তে কিছু বলার জন্যে। নমস্কার। আমরা রবীন্দ্র রচনাবলীর কাজটা বেশ বাধ্য হয়ে শুরু করেছিলাম, মানে দায়িত্বটা হঠাৎই এসে পড়েছিল। আমি খুব খুশি হয়ে বলতে পারছি সবাইকে যে আমরা প্রথমেই যখন দায়িত্ব নিয়েছিলাম তখন আমরা কয়েকটি দিন স্থির করেছিলাম আমাদের রচনাবলী প্রকাশনার। তার একটি হলো 7ই পৌষ, একটি 25শে বৈশাখ, একটি 22শে শ্রাবণ। আমরা প্রথম খণ্ডটি 7ই পৌষই প্রকাশ করতে পেরেছি, দ্বিতীয় খণ্ডটি 25শে বৈশাখই প্রকাশ করতে পেরেছি এবং তৃতীয় খণ্ডটিও 22শে শ্রাবণই প্রকাশ করতে পেরেছি। এর জন্য আমাদের যারা কাজ করেছেন আমাদের সঙ্গে একসঙ্গে আমি তাদের কাছেও খুব কৃতজ্ঞ। তারা খুব যত্ন নিয়ে কাজটা করেছেন এবং অনেক তথ্য এমন আছে এই রচনাবলীতে যেগুলো হয়তো আপনাদের পক্ষে অন্য জায়গায় খুঁজতে হবে অনেক। এরপরে আমরা হয়তো সেই তথ্য সম্বলিত গ্রন্থ পরিচয়ের আরও খণ্ড বার করব, সেটা পরে। তো এইটা করতে পেরে আমরা এই কাজটাকে ভালোবেসে ফেলেছি। আসলে সেই কাজটা করতে আমাদের খুব ভালো লাগছে। আর আরেকটি বাংলা একাডেমির অনেক উদ্যোগে অনেক অনুষ্ঠান হচ্ছে, আপনারা হয়তো অনেকে জানেন। কবির সঙ্গে দেখা, গদ্যের গল্প স্বল্প, এই নাম দিয়ে আমরা কিছু কিছু অনুষ্ঠান করছি যেগুলোতে মানুষজন আসছেন এবং খুব পছন্দ করছেন অনুষ্ঠান। সেই সঙ্গে আমরা একটা মুখপত্র আমাদের প্রকাশনা হয় সেটির বাংলা বই নামে, এবং মূলত তাতে আমরা নানান বইয়ের খবর দিয়ে থাকি। তো সেই রকম একটি বাংলা বই আজকে প্রকাশিত হলো একটু নবকলেবরে। তাই জন্য আমরা ভাবলাম যে মুখ্যমন্ত্রী যখন এখানে আছেন তার হাত দিয়েই এটা উদ্বোধন করা যাক। এটা প্রতি মাসে প্রকাশিত হয়। এই আমার বলবার কথা, মানে আমরা বাংলা একাডেমিতে চেষ্টা করছি যাতে ভালো করে আমরা সংস্কৃতির কাজ, রবীন্দ্রনাথের কাজ এটা করতে পারি। এইটুকুই আমার বলবার। আপনাদের আশীর্বাদ, আপনাদের শুভকামনা এই আমাদের একমাত্র কাঙ্ক্ষিত বস্তু। নমস্কার। আজ 22শে শ্রাবণ। রবি ঠাকুরের সৃষ্টি, রবি ঠাকুরের রচনা, তার গান বাদ দিয়ে আমরা কিছুই ভাবতে পারি না। আর
বছরের কোনো দিনই ভাবতে পারি না, আগে থেকেই বলছি যে 25শে বৈশাখ আর 22শে শ্রাবণ আমরা যেন এই দুদিন আরও নতুনভাবে নিজেদেরকে রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত রচনার মধ্যে সব কিছুর মধ্যে নিমগ্ন রাখতে চাই। আজকে এখানে একটি সিডির আনুষ্ঠানিক প্রকাশ ঘটাবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের প্রিয় দিদি। ড্রিমস মিউজিক অ্যান্ড এন্টারটেনমেন্টের পক্ষ থেকে প্রকাশিত হতে চলেছে রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম তারার পানে চেয়ে, শিল্পী লাজবন্তী। লাজবন্তীর সঙ্গীত শিক্ষা শান্তিনিকেতনের সঙ্গীত ভবনে। আমি শিল্পীকেও অনুরোধ করছি মঞ্চে এসে দিদির হাতে এই সিডিটির আনুষ্ঠানিক প্রকাশ ঘটবে এই সুন্দর মঞ্চে। শিল্পী লাজবন্তী তার এই রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম তারার পানে চেয়ে। এবার আজকের এই সুন্দর অনুষ্ঠানে আমরা তার কথা শুনব, যার জন্য আমাদের এই সবার স্বপ্ন সফল হয়েছে। আমরা বলতেই পারি এই যে রবীন্দ্র চর্চা কেন্দ্র, এই যে গবেষণার জায়গা, মানুষের স্বপ্ন সফল হওয়ার এই জায়গা, আমাদের প্রিয় দিদি, আমাদের সকলের পাশে দাঁড়ানো সেই মানুষটি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার শুভেচ্ছা বাণী আমরা এবার পাবো সকলে। আমি আজকের এই শুভ দিনে, বিশেষ করে যদিও 22শে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে মৃত্যু দিবস, প্রয়াণ দিবস যেটা আমরা বলি, এবং অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস আজ 22শে শ্রাবণ এবং 25শে বৈশাখ দুটো দিনই আমরা অত্যন্ত গভীরতার সাথে হৃদয় দিয়ে উপলব্ধি করে এই দিনগুলো আমরা মর্যাদার সাথে উদযাপন করি। আজকে সেরকমই একটি দিন। শ্রদ্ধেয় দ্বিজেনদা আজকের এই দিনেও তিনি একটি সম্পূর্ণ গান গাইলেন। শাওলিদি রবীন্দ্র রচনাবলী আবার আমরা যে কাজগুলো শুরু করেছি তার আরেকটি খণ্ড আজকে প্রকাশনা হলো। জয়দা আছেন, মোহনবাবু আছেন, শুভাদা আছেন, যোগেন্দা আছেন, অজয়দা আছেন, সত্যমরা আছেন, সুব্রত পূর্ণদাস বাউল, পুরবিধি থেকে শুরু করে আমাদের ইন্দ্রনীল থেকে শুরু করে ব্রততী থেকে শুরু করে আমাদের আমি অনেককে দেখতে পাচ্ছি, সামনেও বসে আছেন সাংস্কৃতিক কর্মী, চলচ্চিত্র জগতে, টেলিফিল্ম জগতে সকলেই বসে আছেন, বিভিন্ন সমাজের বিভিন্ন বিশিষ্ট মানুষ সকলেই, আমাদের মন্ত্রিসভা সকলে আছেনই। তাছাড়াও হিডকোর চেয়ারম্যান, আরবান ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি দেবাশিস বাবু, এই দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম, এডুকেশন মিনিস্টার ব্রাত্য বোস সহ আমাদের এডিজি ল অ্যান্ড অর্ডার সুরজিৎ, এবং আমাদের এই বিধাননগর কমিশনার আমাদের রাজীব সহ স্বাগতারা গান গাইবেন, ইন্দ্রনীলা, সকলেই আছেন। আজকে আমি ঠিক বক্তৃতা মুখর এই সন্ধ্যায় শুধু বক্তৃতা মুখর সন্ধ্যা করতে চাই না, আমরা গান শুনব, কিছু বিশিষ্ট জিনিস আজকে আমরা করলাম। গত বছরই রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশতবর্ষ ছিল। আমরা খুব চেয়েছিলাম রবীন্দ্র সদন নন্দন ওই চত্বরটা ঘিরে টোটালটা একটা কমপ্লেক্সের মধ্যে নিয়ে এসে একটা সুন্দর রবীন্দ্র অঙ্গন তৈরি করবার কথা আমরা ভেবেছিলাম। ভাবনা আজও আছে। আমরা এর জন্য কেন্দ্রীয় সরকারের কাছে কিছুটা সাহায্যও চেয়েছি, কিন্তু দেখতে দেখতে একটা বছর গড়িয়ে গেছে, এখনও পাইনি। তাই বসে সময় নষ্ট করে কোনো লাভ নেই। তাই আমরা ভাবলাম নিজেদের হাতে যেটুকু আছে সেটা দিয়েই চেষ্টা করে দেখলে কেমন হয়। আজ থেকে 7-8 মাস আগে আমি এই দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিমকে এবং দেবাশিস বাবুকে ডেকে পাঠিয়েছিলাম এবং পাঠিয়ে বললাম যে রাজারহাটে অনেক কিছুই হচ্ছে, কিন্তু টাউনটাকে নতুন করে করতে গেলে আমাদের আরও কিছু ভালো জিনিস করতে হবে, কারণ অনেক জায়গায় চাইলেও জায়গা নেই, করতে পারি না। তখন উনি বললেন কী করবো? আমি একটা রবীন্দ্র তীর্থ তৈরি করুন, যে তীর্থ রবীন্দ্র সদন
নন্দনকানন এবং একাডেমি অফ ফাইন আর্টসের ওই চত্বর ঘিরে আমাদের প্ল্যানিংয়ে ছিল, এখনও পর্যন্ত হয়নি। তো কতদিন অপেক্ষা করব? যখন হবে হবে, নতুন আরেকটা তৈরি করতে ক্ষতি কী আছে? সুতরাং এই মাত্র আপনারা শুনলে অবাক হবেন, মাত্র 7 আর 8 মাসের মধ্যে এই কাজটি যে তারা করেছেন, এবং আমি একটু আগে থেকে একটু বেশি টার্গেট করে ফেলি। আমি বলেছিলাম 25শে বৈশাখ করব ওখানে, কারণ আমি জানতাম 25শে বৈশাখ বললে অ্যাটলিস্ট 22শে শ্রাবণ হবে, এবং 25শে বৈশাখ টার্গেট ডেট দিয়ে দিয়েছিলাম। ফলে 22শে শ্রাবণ আজকে আপনারা নিশ্চয়ই সকলে ঘুরে দেখবেন। একটা কি সুন্দর জলাশয়, রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু তৈরি করেছেন, আর্কাইভ তৈরি করেছেন, অডিটোরিয়াম তৈরি করেছেন, এবং সেখানে পেন্টিং রাখবার জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের ওপরে একটা চিত্র প্রদর্শনীশালা হয়েছে, এবং আর একটা তার বিখ্যাত ছবি আছে। এছাড়াও ডরমেটরি হয়েছে, গবেষণাগার তৈরি হচ্ছে, যেখানে ছেলেমেয়েরা এসে গবেষণা করতে পারবে, তাদের থাকার ব্যবস্থা থেকে শুরু করে এমনকি একদম রবীন্দ্রনাথ যে মুক্ত পৃথিবী দেখতে চাইতেন, এই যে বলতেন এই আমার মুক্তি আলোয় আলোয়, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়, এই যে মুক্তির কথা তিনি চিন্তা করতেন আধা শহর আধা গ্রামকে নিয়ে, যে শান্তিনিকেতন তার চিন্তাভাবনায় ছিল, সেই জায়গাটার কিন্তু একটা বড় জায়গা। যখন এটা টোটালি কমপ্লিট হয়ে যাবে বুঝতে পারবেন না আপনি শান্তিনিকেতনে আছেন না শান্তিনিকেতনের বাইরে আছেন। জায়গাটা এতটাই সুন্দরভাবে তারা তৈরি করছেন আন্তরিকতা দিয়ে। আমি দেবাশিস বাবু, ফিরহাদ হাকিম, তাদের সমস্ত ইঞ্জিনিয়ার, আর্কিটেকচার থেকে শুরু করে যোগেন্দা খুব সাহায্য করেছেন, যোগেন্দা শুভাদারা, আমি তাদের সকলকে কৃতজ্ঞতা জানিয়ে ছোট করব না। তবে আমি মনে করি যে এটা চালাতে গেলে একটা টাস্ক ফোর্স তৈরি করতে হবে। গভর্নমেন্ট সবসময় এই কাজটা হয়তো অতটা, আমাদের এত বেশি আদার কাজ থাকে যে অতটা সুযোগ পাই না। আমি ইমিডিয়েট আজকে এইটা চালাবার জন্য লোকজন নিতে হবে, এই কাজগুলো যারা ভালো জানে তাদের দিয়ে এটা করতে হবে, এবং সেই জন্য রবীন্দ্র সংস্কৃতিতে যারা অভ্যস্ত তাদের ইনভলভ করতে হবে। সেই জন্য আমি আজকে এখানে একটা টাস্ক ফোর্স গঠন করে দিচ্ছি, যাতে পুজোর আগে থেকে এটা টোটালি কমপ্লিটলি চালু হয়ে যায়। মানে কাজকর্মগুলো, যেমন এখনও কিছু কিছু রাস্তা হয়তো হচ্ছে, হয়তো একটু বাকি আছে, এখনও হয়তো কোনো একটা ফোয়ারা লাগাতে বাকি আছে, করে দেবে। আরও কিছু আর্টিস্টিক ভিউ থেকে ছবি তোলা বাকি আছে, সেগুলো করে দেবে। বাট মোটামুটি হয়ে গেছে, একটা অডিটোরিয়ামও খুব ভালো হয়েছে। সুতরাং আমি একটা টাস্ক ফোর্স তৈরি করে দিচ্ছি। এই টাস্ক ফোর্সে দেবাশিস বাবু থাকবেন, দেবাশিস সেন হিডকো চেয়ারম্যান এবং আরবান ডিপার্টমেন্টের সেক্রেটারি। এই টাস্ক ফোর্সে ফিরহাদ হাকিম মিনিস্টার থাকবে, নন্দিনী আমাদের ইনফরমেশন অ্যান্ড কালচার ডিপার্টমেন্ট থেকে থাকবেন। আর এই টাস্ক ফোর্সে আমি যোগেন চৌধুরী, দ্বিজেন্দা আপনারা জানেন, দ্বিজেন্দা, যোগেন্দা, শুভাদা এবং শাউলিদি এবং জয়দা, এই 5 জনকে রেখে একটা কমিটি আমরা আজকেই করে দিলাম, এবং এই কমিটিটা ইমিডিয়েট বসে আগামী দিন কী করে এটা চলবে সে ব্যাপারে তারা টোটাল পরামর্শ দেবেন এবং কাজকর্মগুলো করবেন। আমি মনে করি এটা কিন্তু বিশ্বের আরেকটা অন্যতম আন্তর্জাতিক তীর্থ হয়ে যাবে আগামী দিন। আর একটা বলি খুশির খবর, ঠিক অপোজিটেই চলে যাবেন আরেকটু দূরে, আমরা 450 একর নিয়ে এখানে একটা ইকো ট্যুরিজম পার্ক করছি, যেখানে কালচারাল সেন্টার হবে, আর্টিস্টিক সেন্টার হবে, যেখানে স্পোর্টসের সেন্টার হবে, যেখানে বদ্বীপটাকে ঘিরে অনেক জলাশয় আছে, লেক আছে, সেখানে নৌকো চলবে, এবং সেখানে আমরা রাউন্ড টেবিল কনফারেন্সের মতো, সে ইন্টারন্যাশনাল কনফারেন্স হোক বা ন্যাশনাল কনফারেন্স হোক, বা কেউ একটা কালচারাল প্রোগ্রাম করুক, বা সুন্দর বনানী, যেটা প্রকৃতির মায়ের আঁচল দিয়ে তৈরি করা হচ্ছে, তৈরি নতুন করে এখানে রাজারহাটে। এই জায়গাটা আমি 3 বছর ধরে বেছে রেখেছিলাম, এবং সেটার কাজও হিডকো তৈরি করতে শুরু করেছেন। এবং আমি দেবাশিস বাবুকে বলবো যত তাড়াতাড়ি সম্ভব ওই কাজটাও কিন্তু আমাদের চটপট করে ফেলতে হবে। তাহলে মনে রাখবেন, অক্সিজেন নেবার জন্য আর একটা বড় জায়গা বাংলার মানুষ পাবেন, যারা এখানে বেড়াতে আসবেন, ভ্রমণ করবেন, দেখবেন, চোখ জুড়িয়ে যাবে। একটা সুন্দর জায়গা তৈরি হবে, যেখানে নাচ গান খেলাধুলা বিভিন্নভাবে আলোচিত হবে সব কিছু। এছাড়াও আমরা জয়দা চেয়ারম্যান জয় গোস্বামী একটা নজরুল তীর্থ আমরা করছি, রবীন্দ্রনাথকে কেন্দ্র করে। যেমন এখানে গবেষণা হবে রবীন্দ্র তীর্থে, নজরুলকে কেন্দ্র করে আবার নজরুল তীর্থ আর একটা সিমিলার তৈরি হচ্ছে রাজারহাটে। সেটাও যখন তৈরি হয়ে যাবে, এটাও আমরা এরকমভাবেই তাড়াতাড়ি তৈরি করব। তাহলে সেখানেও এই যে এখানকার যে সিস্টেমগুলো হয়েছে
সেখানেও সেই সিস্টেমগুলো হবে। তাছাড়াও এখানে একটা তো আজকে প্রায়, আচ্ছা এটা আমি আগে বলে নিই। তাছাড়া আমি এক্ষুনি এটা আমরা ঠিক করলাম, আমি ফিরাদ হাকিম এবং দেবাশিস সেন মিলে আমরা একটা আন্তর্জাতিক কনভেনশন সেন্টার করব। এটার আদলে হবে, অর্থাৎ ইন্টারন্যাশনালি আরেকটা কনভেনশন সেন্টার এখানে তৈরি হবে। এটাও সুন্দর করে আমরা তৈরি করব। এবং এখানে একদম বিজ্ঞান ভবন দিল্লিতে আছে, আমাদের এখানে কিন্তু নেই। সেই বিজ্ঞান ভবনটাকেও পুরো কায়দা বিজ্ঞান ভবন যেরকম দিল্লিতে আছে ঠিক সেভাবে আমরা এখানে একটা তুলে আনবো। এছাড়া আপনারা জানেন আমরা দ্বিজেন্দ্রলাল রায়ের সার্ধশতবর্ষ উপলক্ষে আমরা আলিপুরে একটা দ্বিজেন্দ্রলাল অডিটোরিয়াম করছি। ওটা কলকাতায় যেমন বাইপাসে একটা সায়েন্স সিটি আছে, সেই রকম আর একটা দ্বিতীয় সায়েন্স সিটি, ওটা দ্বিজেন্দ্রলাল রায় ভবন, ওটা হবে আলিপুরে, ওটাও আমরা করছি। সুতরাং এইভাবে একটার পর একটা পরিকল্পনা নেওয়া হয়েছে, যা আগামী দিন 2-1 বছরের মধ্যে মানুষ বলতে পারবেন কলকাতা বা বাংলা শুধুমাত্র ভারতবর্ষের সাংস্কৃতিক রাজধানী নয়, কলকাতা হচ্ছে সারা পৃথিবীর সংস্কৃতি ও সভ্যতার রাজধানী। এটা কলকাতাকে ঘিরে আমরা গড়ে তুলব, বাংলাকে ঘিরে গড়ে তুলব, তারই কিছু কিছু কাজ আমরা করছি। আমি টেকনো ইন্ডিয়াকে ধন্যবাদ জানাচ্ছি। তারা নিজেরা একটা বড় করে প্রাইভেট ইউনিভার্সিটি পাশেই করছে, একদম পাশে, এই রবীন্দ্র তীর্থের একদম পাশে। আমার বন্ধু সরকার আগেই যারা কখনো কখনো চিৎকার করে বেড়ান প্রাইভেট কেন আসবে, এই বিলটা তাদের অনুকরণে আমরা করেছি। ধীরুভাই আম্বানি যখন মারা গিয়েছিলেন, মুকেশ আম্বানিরা বলেছিল ধীরুভাই আম্বানির নামে একটা ইউনিভার্সিটি হবে, প্রাইভেট ইউনিভার্সিটি। সেই বিলটা পাশ হয়েছিল কিন্তু আজ পর্যন্ত হয়নি, কিন্তু বিলটা অ্যাসেম্বলিতে পাশ হয়েছিল। সেই বিলটা আমরা দেখেছিলাম, তাই দেখে ওটা সঙ্গে সঙ্গে ওটাকে নিয়ে আমরা এই ইউনিভার্সিটি মাত্র 7 দিনের মধ্যে বিধানসভায় পাশ করে দিয়েছি এবং এখানে অনেক ছেলে মেয়ে চান্স পাবে। এবং এই 1 বছরের মধ্যে আপনারা জেনে রাখুন 35 বছরে একটা ইউনিভার্সিটি বাংলা পেয়েছিল, আর 1 বছরে আমরা 3টে ইউনিভার্সিটি করে দিলাম। একটা বিদ্রোহী কবি নজরুল ইসলামের নামে নজরুল ইউনিভার্সিটি আসানসোলে হচ্ছে, একটা পঞ্চানন বর্মার নামে কুচবিহারে সরকারি আরেকটা ইউনিভার্সিটি হচ্ছে, আর এই থার্ড ওয়ান যেটা প্রাইভেট ইউনিভার্সিটি আমরা করে দিলাম। আগামী দিন আরও অনেক বেশি করে করতে হবে, কারণ স্কুল কলেজ আমরা টোটালটাই ঢেলে সাজাচ্ছি প্ল্যানিং করে, আগে কিছুই ছিল না। সেই জন্য এখানে রাজারহাট নিউ টাউন পুলিশ স্টেশনটাকেও নতুন করে নতুন বিল্ডিং তৈরি করা হয়েছে এবং সেক্ষেত্রে তারাও আগামী দিন আমি আশা করি ভালো করে কাজ করবে। আপনারা দেখেছেন রাস্তাঘাট লাইটনিং সবগুলোই নতুন করে করা হচ্ছে, বাগান থেকে শুরু করে। আমরা চাই বাংলার বুকে কিছু না হলেও অন্তত 1 কোটি গাছ আমরা পুঁতব, 1 কোটি গাছ পুঁতব। পোতা শুরু হয়েছে, কলকাতা থেকে শুরু করে রাজারহাট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় হবে। এই গাছগুলো যখন বেড়ে উঠবে আমরা সবুজ মনের পরিচয় দিতে পারবো, এবং সবুজ যেখানে ভালো থাকে শ্বাস প্রশ্বাস সংস্কৃতি সভ্যতা সবই সেখানে ভালো থাকে। সবুজের জয় হোক, মানবিকতার জয় হোক। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এটাই আমাদের কবি প্রণাম, রবি প্রণাম। আপনারা সকলে কষ্ট করে এসছেন, আমরা অত্যন্ত কৃতজ্ঞ। আপনাদের সকলকে আমরা বলি আপনাদের পদধূলি ধন্য। এই রবীন্দ্র প্রাঙ্গণ, রবীন্দ্র অঙ্গন, রবি তীর্থ আজকে সত্যি সার্থক হলো, সফল হলো। আগামী দিন তার পরিচয় আপনারা পাবেন। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। থ্যাঙ্কস এগেন হিটকো এবং আরবান ডিপার্টমেন্টকে। আমরা শুনলাম মানুষের স্বপ্নের সফল রূপকার, আমাদের পাশে দাঁড়ানো সেই মানুষটি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। তার কাছ থেকে আমরা সব সময় অনেক নতুন স্বপ্ন পাই এবং সেই স্বপ্ন সার্থক হয়। আমরা তার সঙ্গে রয়েছি সবাই। আবারও রবি ঠাকুরের গান, প্রতিদিনও তব গাথা গাবো আমি সুমধুর, তুমি দেহ মোরে কথা, তুমি দেহ মোরে সুর। এবার শেষে রবি ঠাকুরের গানে, যদিও এটা কিন্তু শেষ নয়, আপনাদের বলি এখন বিশিষ্ট শিল্পী স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত আপনাদের রবি ঠাকুরের গান শোনাবেন, কিন্তু তারপর রয়েছে নৃত্যনাট্য মায়ার খেলা গুরুকুলের পরিবেশনায় এবং সুতপা তালুকদারের পরিচালনায়, আপনারা সেটিও দেখবেন। তবে এই মুহূর্তে আমি স্বাগতালক্ষ্মী দাশগুপ্তকে অনুরোধ করছি রবীন্দ্রসঙ্গীত শোনাবার জন্যে। হারা
তোমায় নতুন করে পাবো বলে আমি তোমায় যখন খুঁজে ফিরি ভয়ে কাঁপে মন প্রেমে আমার ঢেউ লাগে তখন আমি তোমায় যখন খুঁজে ফিরি ভয়ে কাঁপে মন প্রেমে আমার ঢেউ লাগে তখন তোমার শেষ নাহি তাই শূন্য সেজে শেষ করে দাও আপনাকে যে শেষ নাহি তাই শূন্য সেজে শেষ করে দাও আপনাকে যে ওই হাসিরে দেয় ধুয়ে মোর বিরহের রোদন ও মোর ভালোবাসার ধন তোমায় নতুন করে পাবো বলে হারাই ক্ষণে ক্ষণ ও মোর ভালোবাসার ধন তোমায় নতুন করে পাবো বলে আমরা শুনলাম স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তের গান। এরপর রয়েছে নৃত্যনাট্য মায়ার খেলা। আমাদের মঞ্চ প্রস্তুতির জন্য একটু সময় লাগবে। বিশিষ্ট অতিথিরা যারা মঞ্চে রয়েছেন তাদেরকে অনুরোধ করছি সামনে গিয়ে আসন গ্রহণ করার জন্যে। আমাদের